যেহেতু আপনারা জানেন যে ঢাকা ফ্যাশন ডে এবার একটা ধামাকা করছি, আমি আসার আগেও একটা স্ট্যাটাস দিয়েছি যে কালকের ঝড়ের মতো আজকে একটা তুফান আপনাদেরকে নিউজ দিব। সেই তুফানটা হচ্ছে আমাদের ঢাকা ফ্যাশন ডেতে এবার প্রথমবারের মতো থাকছেন সাকিব খান, যেটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। অবশ্যই কিং খান মানেই হচ্ছে নতুন কিছু, নতুন ধামাকা। সাকিব ভাই নিজেও খুব পছন্দ করেন নিজেকে নতুনভাবে উপস্থাপনা করতে। সাকিব ভাই নিজেও পছন্দ করেন একটু অন্যরকম সবাইকে দেওয়ার জন্য। আপনারা তার বিগত ছবিগুলোতে দেখেছেন যে সে প্রত্যেকবারই চেষ্টা করে প্রত্যেকটা ছবিতে তাকে নতুন করে ধরা। সো এবার যেহেতু প্রথম সাকিব খান র্যাম্পের স্টেজে উঠছেন, ফ্যাশন শোর স্টেজে উঠছেন, তার মানে তো অবশ্যই বিশাল কিছু থাকবেই, বিশাল একদম আলাদা কিছু। তার জন্য পুরো প্ল্যান করা হচ্ছে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া। হ্যালো ভিউয়ার্স, আমি ডিজাইনার পিয়াল হোসেন। সবার আগে আমার পরিচয়, আমি ফ্যাশন ডিজাইনার। তারপরে আমার পরিচয় হচ্ছে ঢাকা ফ্যাশনের সিইও অ্যান্ড ফাউন্ডার। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের প্রেস কনফারেন্স বলবো না, এটাকে একটা আড্ডা বলবো জার্নালিস্টদেরকে নিয়ে। আর এটা আমি ঢাকা ফ্যাশন ডে এবার কিন্তু তৃতীয়বারের মতো হচ্ছে। আমরা গত 2 বছর করেছি অনেক বড় করে, আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। এবার আমরা করছি, আপনারা আমাদের দেখতে পাচ্ছেন যে হারলেন প্রেজেন্স ঢাকা ফ্যাশন ডে। হারলেন প্রেজেন্স ঢাকা ফ্যাশন ডে মানে হারলেন কিন্তু আমাদের সাথে এবার আছে টাইটেল স্পন্সর হয়ে, যেটা আমাদের ঢাকা ফ্যাশন ডেকে আরও বেশি উচ্চতায় নিয়ে গেছে। আমরা প্রতি বছরই চেষ্টা করি ডে বাই ডে ঢাকা ফ্যাশন ডেকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি এবার আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে আছে হারলেন, এবং আমার সাথে এবং অন্যান্য যত কোম্পানি আছে যারা কিনা আমাদেরকে স্পন্সর করছেন, যাদেরকে নিয়ে আমার পথ চলা, তাদের অবশ্যই আমি প্রাণঢালা শুভেচ্ছা জানাবো। বিকজ আমার স্পন্সর ভাইরা যদি আমার সাথে না থাকতেন তাহলে কোনোভাবেই কিন্তু আমি এই শোটা করতে পারতাম না এত বড় করে। কারণ আমার স্বপ্ন অনেক বড়, হয়তো আমার নিজের পক্ষে এতটা সম্ভব না যতটা স্বপ্ন আমি দেখি। ঠিক যেই কারণেই সব স্পন্সর ভাইদেরকে নিয়ে আমার সাথে আমার টাইটেল স্পন্সর, আমার সাথে অন্যান্য স্পন্সররা যারা আছেন, শোর দিনকে আপনারা সবাইকে দেখতে পারবেন, তাদেরকে বিশেষ থ্যাঙ্কস জানাই যে সবাই আমার সাথে ছিলেন বলে। এনিওয়ে, ঢাকা ফ্যাশন নিয়ে এবারের আসলে যেহেতু আপনারা জানেন যে ঢাকা ফ্যাশন ডে এবার একটা ধামাকা করছি, আমি আসার আগেও একটা স্ট্যাটাস দিয়েছি যে কালকের ঝড়ের মতো আজকে একটা তুফান আপনাদেরকে নিউজ দিব। সেই তুফানটা হচ্ছে আমাদের ঢাকা ফ্যাশন ডেতে এবার প্রথমবারের মতো থাকছেন সাকিব খান, যেটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। মাত্রই সাকিব খান আমাদেরকে কনফার্ম করেছেন এবং তার এইবার প্রথম সে র্যাম্পে হাঁটছেন, যেটা এই হিস্ট্রিতে কেউ ঘটাতে পারেনি, যেই ঘটনাটা আমরা ঘটাচ্ছি এবার। বিকজ মানে থ্যাঙ্কস টু হারলেন, বিকজ যেহেতু আপনারা জানেন যে সাকিব খানেরই কোম্পানি হারলেন, এবং হারলেন মানেই আমরা। সো সব কিছু মিলিয়ে এবারের ধামাকাটা একটু বড়ই হচ্ছে। এবং সাকিব খানের সাথে সাথে অন্যান্য তারকারাও আছে যারা কিনা হচ্ছেন বিদ্যাসিনা মিম আছেন, আমাদের মাহিয়া মাহি, সাথে আছেন আমাদের তানজিন তিশা, আছেন আমাদের তুষি, এবং আরও আছেন আমাদের নতুন নায়িকা মন্দিরা, এবং হিরোদের ভিতরে ইমন, নীরব এবং বিউ শুভ। এবং প্রত্যেকটা নামই কিন্তু বাংলাদেশের অরিজিনাল তারকাদের নাম বলছি। আপনারা জানেন যে বাংলাদেশের তারকাদের ABC গ্রেড আছে, যারা কিনা টিকটক তারকা, যারা কিনা ভাইরাল তারকা। এখানে কোনো ভাইরাল বা টিকটক তারকার নাম নেওয়া হয়নি, এখানে নেওয়া হয়েছে সেই কজন মানুষের যে কজনের কষ্ট করে 20 বছর, 25 বছর, 15 বছর, 10 বছর ধরে কাজ করে করে আজকে তাদের তারকা খ্যাতিটা অর্জন করেছে কষ্টের, এবং তারা কিন্তু অরিজিনাল বাংলাদেশের নাম, তারা আমাদের বাংলাদেশের ফেস, এবং এই ফেসগুলোকে নিয়ে হচ্ছে আমাদের এবারে ঢাকা ফ্যাশন ডে। কিং খানকে এবার অ্যাড করেছেন, তার জন্য নতুন কোনো পরিকল্পনা আছে? অবশ্যই কিং খান মানেই হচ্ছে নতুন কিছু, নতুন ধামাকা। সাকিব ভাই নিজেও খুব পছন্দ করেন নিজেকে নতুনভাবে উপস্থাপনা করতে। সাকিব ভাই নিজেও পছন্দ করেন একটু অন্যরকম সবাইকে দেওয়ার জন্য। আপনারা তার বিগত ছবিগুলোতে দেখেছেন যে সে প্রত্যেকবারই চেষ্টা করে প্রত্যেকটা ছবিতে তাকে নতুন করে ধরা। সো এবার যেহেতু প্রথম সাকিব খান র্যাম্পের স্টেজে উঠছেন, ফ্যাশন শোর স্টেজে উঠছেন, তার মানে তো অবশ্যই বিশাল কিছু থাকবেই, বিশাল একদম আলাদা কিছু। তার জন্য পুরো প্ল্যান করা হচ্ছে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে যেটা আমি জার্নালিস্টদেরকে আজকে একটু বলবো যে আপনারা সাকিব ভাই কিন্তু খুব কম শোতে যায়, আপনারা জানেন, খুব মানে ভালো শো না হলে যায় না। লাস্টে সাকিব ভাই দেশের একটা শোতে গিয়েছিলেন, যেখানে কিনা আপনাদের জার্নালিস্টদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, অর্গানাইজারদের মারামারির মতো হয়েছিল। এবার প্লিজ যাতে সেরকম কিছু না হয়, এবার যাতে, এই জন্যই আমার আজকে আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া যে আপনাদের প্রত্যেকের স্বাগতম। বিকজ জার্নালিস্ট ছাড়া আমাদের প্রোগ্রাম জিরো।
আমাদের প্রোগ্রাম ছাড়া জার্নালিস্টদের কিছু লেখার নাই। সো আমরা কিন্তু উইন উইন পর্যায়ে থাকবো সবাই। সো কেউ কারো পরিপূরক না, আমরা একজন একজনের বন্ধু হয়ে কাজ করতেছি এবং শোর দিনও কিন্তু আমরা সবাই কিন্তু একসাথে কাজ করব। এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার লোক কিন্তু থাকে, আপনারা জানেন কারা, কিছু বাইরের লোক থাকে, কিছু যারা কিনা মোবাইলে ধারণ করে থাকে না, যারা কি বলেন এটাকে এনিওয়ে, যারা কিনা ভাইরাল হতে চেষ্টা করে, তারা এই ধরনের প্রোগ্রাম করে। অরিজিনাল জার্নালিস্টরা কখনোই মারামারি, কখনোই ধরাধরির ভিতরে যাবে না, এটা আমার বিশ্বাস। বিকজ আমি 25 বছর দেখে আসছি এবং আপনাদের সিনিয়রদের সাথেও আমি কাজ করেছি 25 বছর আগেও, যে তারা কতটা পোলাইট, কতটা সোবার, কতটা জেনুইন মানুষ হয়। সাংবাদিক একটা নোবেল পেশা আমার কাছে, আমার চোখে। সো অবশ্যই যারা বাইরের লোকরা ঢুকে একটু আপনাদের যারা বদনাম করার চেষ্টা করে, মারামারি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের থেকে একটু প্লিজ আমরা একটু অ্যাভয়েড করে চলবো তাদেরকে, যাতে এই প্রোগ্রামে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। জি, এবার আমাদের যেহেতু শাকিব খান আছে, সেহেতু বাড়তি নিরাপত্তার প্রশ্ন চলেই আসে, থাকতেই হবে এখানে। এবং আমরা এই জন্য আজকেই যাদেরকে দাওয়াত দিচ্ছি শুধু তাদেরকেই পাস দিচ্ছি এবং শুধু তারাই যেতে পারবে ওখানে উইদাউট এনি হ্যাসল। হ্যাঁ, অন্যরা যাবে জানি, বিকজ অফ সবারই যাওয়ার অধিকার আছে, সেটার জন্য অন্য ব্যবস্থা করা হবে, কিন্তু আপনাদের যাতে কোনো হ্যাসেল না হয় সেই জন্য আজকেই আমরা আপনাদের হাতে পাসটা দিয়ে দিব, এন্ট্রি পাসটা, যেটা আপনারা এবং আপনাদের কাছ থেকে জানি কোনোভাবে জিনিসটা কপি না হয় বা না ছড়ায়। বিকজ আপনারা জানেন যেটা আপনাদের সিকিউরিটির জন্য আপনাদেরকে আগেই দিয়ে দিচ্ছি, যাতে ওই দিনকে কোনো মিসবিহেভ কেউ আপনার সাথে না করে। যেমন গত এই যে বসুন্ধরা শোটাতে স্পেশালি ওখানকার বাউন্সাররা আপনাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে, হাত তুলেছে, এরকম যাতে কেউ এতটা সাহস কেউ যাতে না পায় যে জার্নালিস্টের গায়ে হাত তুলবে, এতটা সাহস কারো হওয়া উচিত না আমি মনে করি। তো এইবার একদম আপনাদেরকে পাস আমি সেই জন্য দিয়ে দিচ্ছি, যাতে এই পাসটা দেখে আপনারা যাতে সেফ এবং সুন্দরভাবে যাতে এন্ট্রি করতে পারেন। আপনার এবার প্রোগ্রামের মূল আকর্ষণ শাকিব খান, ওনার জন্য কি মানে সব আকর্ষণ বলেন উনি কেড়ে নেবেন? দেখুন, ঢাকা ফ্যাশনে তো নিজেই 3টা বছর ধরে করছি আমরা, প্রত্যেকবারই এক একটা করে চমক থাকে। যেমন প্রথমটা আপনাদের মনে আছে কিনা জানি না, যে অপু বিশ্বাস ছিলেন, বুবলিরও আসার কথা ছিল একই প্রোগ্রামে, এ নিয়ে অনেক হুলস্থুল হয়েছিল। দেন পরেরটাতে আবার আমাদের মৌ আপু ছিলেন। তো এইবারের আকর্ষণ হচ্ছে শাকিব খান। আমাদের প্রতি বছরই একটা আকর্ষণ থাকে, একটা ধামাকা থাকে। তো এইবারের আকর্ষণ হচ্ছে আমাদের শাকিব খান এই বছরের জন্য। এবার শাকিব খানের 25 বছর হয়ে গেল, সবচেয়ে বড় কথা এবং এটা আমার সবচেয়ে বড় পাওনা যে 25 বছর পর শাকিব খানকে স্টেজে উঠাতে পারছি। এটা যে আমার জন্য কি খুশি, যে ডিজাইনারের ক্যারিয়ারে আমার কাছে মনে হচ্ছে আমি চাপ পেয়ে গেছি শাকিব খানকে হাতে পেয়ে, মানে এতটাই খুশি, এতটাই আমি আপ্লুত। সো আশা করি আচ্ছা একদম। আমি কিন্তু শাকিব ভাইয়ের সাথে কাজ করি 2006 সাল থেকে, তার মানে প্রায় 20 বছর হবে না, হাতে করে 20 মানে অলমোস্ট 20 বছর আমি কাজ করি। তো শাকিব ভাইয়ের যে কোনো ভালো কাজে আমি সবসময় ছিলাম এবং শাকিব ভাই সবসময় চায় নিজেকে নতুনভাবে উপস্থাপনা করতে। এই কারণেই কিন্তু 25 বছর শাকিব খান স্টিল নাম্বার 1। তো এবার উনি চাচ্ছে যে যেহেতু হারলেন আছে, হারলেন জানেন আপনি, সবাই জানেন যে এটা শাকিব ভাই এই হারলেনের সাথে জড়িত। সো অবভিয়াসলি হারলেনের সাথে শাকিব ভাই থাকবে, শাকিব ভাইয়ের সাথে আমরা থাকবো, আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা সবাই বন্ধু হয়ে এবার আছি। সব মিলে দর্শকদেরকে কি মেসেজ দিবেন ঢাকা ফ্যাশন ডে নিয়ে? ঢাকা ফ্যাশন ডে কিন্তু একটা ড্রিম প্রজেক্ট আমাদের বাংলাদেশের জন্য, কারণ সব দেশে এই উইক হয় সেই উইক হয়, বাংলাদেশের খুবই কম ফ্যাশন নিয়ে কিন্তু কাজ খুব কম হয়। আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমার যতটুকু ক্ষমতা দিয়েছে আল্লাহ, যতটুকু আশেপাশের মানুষদের সাথে মিলে আমাকে যতটুকু পাওয়ার দিয়েছে আল্লাহ, ততটুকু দিয়ে আমি আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বিশ্ব দরবারে একদম টপ পজিশনে নিয়ে যেতে চাই। এই ঢাকা ফ্যাশন ডে অতীতে হবে আমাদের কলকাতা ফ্যাশন ডে, এই ঢাকা ফ্যাশন ডে আমাদের নিয়ে যাবে আমরা নিউ ইয়র্ক পর্যন্ত। তো আশা করি এটা আমাদের বিশ্ববাসীর জন্য, বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হবে। এবার আসি যে আমি যে সারাক্ষণ আমি কথা বলে যাচ্ছি, আমি একলা পিয়াল হোসেন কিন্তু এই এত বড় শোটা নামাতে পারবো না। আমার সাথে বেশ কিছু আমার ভালো কাছের মানুষ না থাকলে, এই কোম্পানির সাথে যদি আরও 2-4টা কোম্পানি না থাকে, কোনোভাবেই বড় কোম্পানি করা যায় না। তো আমার সাথে আমি ইন্ট্রোডিউস করে দিই, আমার সাথে আছে সাকিব সনিট, আপনারা সবাই চেনেন ওকে, ফিল্ম ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার। ও 1 থেকেই ছিল না আমাদের ঢাকা ফ্যাশন ডের 1-এ ছিল, ঢাকা ফ্যাশন ডে 2-তে ছিল, ঢাকা ফ্যাশন ডে 3-এও আছে এবং
4, 5, 6 যততে ও থাকবে। এবং আপনি জানেন যে আমরা আইকনিক অ্যাওয়ার্ড করি, যেটা যেটা খুবই আপাতত খুব নাম করেছে এবং রিয়েল অ্যাওয়ার্ড যেটাকে আমরা মনে করি, সেটাতেও কিন্তু ও আমাদের সাথে শুরু থেকে ছিল এবং এখনও আছে। এবং আরেকজন খুব ইম্পর্টেন্ট পার্সন যে কিনা এবার আমাদের সাথে জয়েন করেছে, ঢাকা টকিজ। আমাদের হ্যাঁ গতবার ছিল, হ্যাঁ মানে এবার একেবারে থাকে না একদম মাঠঘাট। হ্যাঁ গতবার ছিল, গতবার শুধু দূর থেকে দেখেছে যে আমরা কত দূর করতে পারি, যখন সে দেখেছে যে ইটস রিয়েলি নাইস, এবার কিন্তু সে মাঠঘাট মেয়েদে নেমেছে। রবিন ভাইয়ের পরিচয় করা কিছু না, মিডিয়া আপনারা সবাই চেনেন রবিন ভাইকে। সো প্লিজ এবার আপনারা একটু আপনাদের মতো প্রথমে হ্যাঁ একটু আগে বসলেই হবে। না না হালকা একটু চাপা দেন। বলা লাগবে আমাদের কোনো বক্তব্য লাগবে? যা বলার মতো বলে দিচ্ছে। আচ্ছা বেসিক বক্তব্য ঢাকা নিয়ে ফ্যাশনের সাথে, ঢাকা ফ্যাশন ডের সাথে সম্পৃক্ত হয়ে কেমন লাগে এক কথায়? ঢাকা ফ্যাশন ডে আসলে একটা ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভটা আসলে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। এটা বহির্বিশ্বে বিভিন্ন দেশে এটা ওইসব সিটি ডে অনুযায়ী আমরা করবো প্ল্যানিং পিয়ালের। তো এটা আসলে ওই ইনিশিয়েটিভ থেকে প্রথমবার থেকে আমার সম্পৃক্ত ওর সাথে হয়েছি আমি। তো এরপরে সেকেন্ড সিজন করা হলো, থার্ড সিজন করা হলো, করছি আর কি এবার। তো এটা আসলে যে প্ল্যানিংটা ছিল ওইটা ঠিকঠাকভাবে আগাচ্ছে, আর ইন ফিউচার ইনশাল্লাহ আরো বেটার ভাবে আরো বড় করে নিব। ভাইয়া পিয়াল ভাই যেটা বলছিল যে মাঠঘাট বেঁধে ঢাকা ফ্যাশন ডের সাথে কেন যুক্ত হয়? আচ্ছা না, আমি আগে একটু বলি, আমার যে হাউসটা সেটা হচ্ছে ঢাকা টকিজ লিমিটেড। মানে মিল আছে তো ঢাকার সাথে ঢাকার নাম এখানে আছে। দেখতে পাচ্ছেন আপনারা লোগোগুলো। আসলে সবাই তো পথ চলে, কিন্তু পথ দেখে কিন্তু কেউ রাইট। ভালো কাজ এটা বলে দিতে হয় না, কাজ প্রুভ করে। লাস্টের বার আমরা ইনভাইটেড ছিলাম, আমি পিয়ালের সাথে ছিলাম, দেখেছি মানে ক্ষেত্র বিশেষে ও সবসময় ছিলাম, বাট আমি অফিসিয়ালি ছিলাম না। ওই প্রোগ্রামটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক বড় ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আমাদের দেশে কেউ নেয় না, এর আগেও হয়নি, কিন্তু দেশের বাইরে কিন্তু আমরা ফ্যাশনটাকে সবাই প্রমোট করি, খুব ভালোভাবেই করি, কিন্তু আমরা কেন জানি করি না। সো এই ধারণা থেকে মনে হলো এটাকে প্রমোট করা, যেটার সাথে থাকা যায়। বেসিক্যালি আমাদের কোম্পানির সাথে একটু বলি, ঢাকা টকিজ লিমিটেড সবসময় ভালো কাজগুলোর সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা খুব সিলেক্টিভ ইভেন্ট করি এবং যেটা করার মতো করে করি। সো এই ঢাকা ফ্যাশন ডেটাকে মনে হয়েছে যে শুধু আমাদের নামের সাথে যে মিল সেটা না, এটা অনেক বড়োভাবে অনেক বড় পরিসরে নিয়ে যাওয়া যায়। বিশ্ব দরবারে আমাদের ফ্যাশনটাকে প্রমোট করা যায়, যেটাকে কখনো চিন্তাই করে নাই। এর আগে কি বাংলাদেশে বড় বড় ফ্যাশন ডিজাইনের জন্ম নেয় নাই, আসে নাই, সবাই এসেছে, সবাই নিজের প্ল্যাটফর্মকে নিয়ে ভেবেছে, নিজেকে নিয়ে ভেবেছে, কিন্তু বাংলাদেশের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিয়ে সামনে এগোনো যায়, কিছু করা যায়, সেটা নিয়ে কেউ ভাবেনি। নাহলে আমাদের দেশ থেকে অন্তপক্ষে 100টা ইন্টারন্যাশনাল ফ্যাশন মডেল আমাদের দেশে থাকতো, সেটা তৈরি হয়নি কেন? শুধু এই কারণটাই হয়নি। যেমন সেটার একটা উদাহরণ হচ্ছে আমার পাশে বসে আছে ওনাকে আমি সত্যি কথা বাংলাদেশে কখনো ওনার সাথে পরিচয় হয়নি, বিশ্বাস করেন। আমার কলকাতায় একটা ইভেন্টে গেছি, আমরা একটা পার্টনার ছিলাম। তো ওখানে যখন কোরিওগ্রাফি করতেছে, আমি বললাম যে ওনাকে দেখে চেনা মনে হচ্ছে। আমাকে একজন বলছে যে যখন পরিচয় করেছে, সি ইজ ফ্রম বাংলাদেশ, হি ইজ আওয়ার ফ্যাশন ইন্সট্রাক্টর। আমার কাছে তখন অনেক কষ্ট লাগলো এবং লজ্জাও পেলাম, অথচ আমি তাকে চিনি না। এরপরে তার সাথে পরিচয় এবং আমি দেখি বড় বড় প্রোগ্রাম করছে, সে নিজে কাজ করে। দেশে কতটা কী করেছে আমি জানি না, হয়তো চেষ্টা করেছেন, বাট বিদেশের মাটিতে আমি তাকে দেখেছি ইন্টারন্যাশনাল একটা শোর সে ফ্যাশন ইন্সট্রাক্টর ছিলেন, সেখান থেকে তার সাথে আমার পরিচয়। এটা আমার জন্য বড় একটা পাওয়া। হ্যাঁ, বাট এই অ্যাপ্রিসিয়েশনগুলো আমাদের সাথে দরকার এবং এই কাজের স্কোপগুলো দরকার। এত ভালো কাজের সাথে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো, ঢাকাটাকে সবসময় ছিল এবং থাকবে। আর আরেকটা কথা বলতে চাই, এইটা কথাটা আসলে কষ্ট থেকে বলা, যে যারা পিছের মানুষগুলা দৌড়ায়, যারা একটা প্রোগ্রাম করার জন্য তো আসলে শুধু বললে করলে তো হবে না। যেমন আজকে একটা প্রোগ্রাম করা হয়েছে, সেখানে আপনারা এসেছেন, আমরা সাথে সবাই একসাথে ডিনার করবো। প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে একটা খরচ থেকে একটা বাজেট থাকে, এটার কথা কেউ কখনো বলে না। সবসময় অ্যাপ্রিসিয়েশন দেয় ভালো হলে, কিন্তু ভালো না হলে কিন্তু পিছিয়ে অনেক কথা হয়। ভালো না হওয়ার অনেকগুলো কারণ থাকে। আমাদের দেশে এত বড় বড় কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, কখনো তাদের কাছে গেলে তারা এত বড় প্রোগ্রাম কখনো আর একটু যে ভালো করা যায় সেই ব্যাপারে কেন যেন আমার কাছে মনে হচ্ছে উদাসীন। এই ফ্যাশনটাকে প্রমোট করার ক্ষেত্রে উদাসীনতা অনেক ক্ষেত্রে দেখেছি। অনেকগুলো কোম্পানি গিয়েছিলাম, লাস্ট আমাদেরকে পজিটিভলি যে রেসপন্স করেছে সেটা হচ্ছে হার্লিনের উদ্বোধন কর্তৃপক্ষদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তারা পুরো জিনিসটা শুনেছে, একদিন শুনেছে, পরের দিন আমাকে বলেছে পিয়ালকে সাথে নিয়ে আসুন। আমি পিয়াল ভাইকে নিয়ে গেছি, পিয়াল আবার সবাইকে ব্রিফ করেছে, প্রেজেন্টেশন দিয়েছে। তারপরে তারা কিন্তু ওই দিনই বলেছে এত বড় একটা প্রোগ্রামের সাথে আমরা থাকবো এবং থাকার মতো করে থাকবো, ভবিষ্যতেও থাকবো। এটা আমাদের জন্য বড় সাপোর্ট। শুধু যে ফিনান্সিয়াল সাপোর্ট তা না, এটা আমাদের একটা মেন্টাল সাপোর্টও বটে। যে এত বড় একটা কোম্পানি যখন পিছনে থাকে, যারা কিনা ফ্রান্সে প্যারিসে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তারপর ইন্টারভিউ প্রোগ্রাম, তারা যে বাংলাদেশের এই প্রোগ্রামটাকে
বড় করার ব্যাপারে যে ইনিশিয়েট করেছে এটার জন্য অনেক ধন্যবাদ। সাকিব ভাইয়ের কথা বলতে হলে তো বলতে হয়, সাকিব ভাই সবসময় নতুনের পূজারী, সে সবসময় নতুন নিয়ে চিন্তা করে, নতুন স্টেপ নিয়ে চিন্তা করে। সে নিজে থেকে কিন্তু ইন্টারেস্টেড হয়েছে যে হারলেন তার কোম্পানি বলে যে সারবে তা কিন্তু না, সে নিজেই মনে হচ্ছে একটা ভালো উদ্যোগ, এর দিকের সাথে আমার থাকা উচিত। সেটাই আমি বলছিলাম যে যারা বড় বড় ফ্যাশন মডেল কিংবা ডিজাইনার ছিলেন তারা কখনো ইন্টারন্যাশনালি আমাদের প্রোগ্রামগুলোকে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছেন কিনা জানি না, কিন্তু এখন এই কাজগুলো হচ্ছে, অনেকে এগিয়ে এসছে। তো ভবিষ্যতে আপনাদের সাপোর্টগুলো দরকার, আপনারা যদি রেগুলার আমাদেরকে প্রমোট করেন, আমাদের কথাগুলো বলেন, আমরা কি বলতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, সুষ্ঠুভাবে যদি জিনিসটা সবার কাছে মেসেজ হিসেবে যায়, মধ্যে কোনো গ্যাপ না থাকে, তা আমার ধারণা আগামী ঢাকা ফ্যাশন ডে আগামী সেটা ইন্টারন্যাশনালি আমরা করব। ইন্টারন্যাশনাল ফ্যাশন মডেলও অ্যাটেন্ড করবে, কারণ এইবারের রেসপন্সটা আমাদের যদি ভালো থাকে, আরও আমি চিন্তা করবো আরও পৃষ্ঠপোষক যারা আছেন তারা আমাদের পাশে থাকবেন। ঠিক যেভাবে হারলেন এগিয়ে এসছে, প্রথমে তারা এগিয়ে এসছে, পরে দিয়ে আরও আসার অনেক সুযোগ আছে, সবাই আসবে চিন্তা করবো এবং এই প্রোগ্রামটাকে সামনে বড় করে নিয়ে যাবো আমরা। হারলেনকে স্পেশাল থ্যাঙ্কস। প্রথম সন্তান সবসময় প্রথমের মতোই হারলেন আমাদেরকে সাপোর্ট দিয়েছে, এটা বড় একটা সাপোর্ট। থ্যাঙ্কস টু হারলেন। থ্যাংক ইউ সো মাচ। ঢাকা ফ্যাশন ডে গত 2 আর 8 কি উত্থান করে যেতে পারবে প্রত্যাশা করেন? অবশ্যই অবশ্যই আশা করি। প্রত্যেকবারই কিন্তু আমরা এক ধাপ করে আগাচ্ছি, এবার একবারে আমরা 10 ধাপ আগিয়ে গেছি, বিকজ অফ আমাদের ব্র্যান্ড ভ্যালু এবং আমাদের কষ্টটা। গত 2 বছরে যে রং আপনারা এখন দেখতে পাচ্ছেন, যে কোম্পানি এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত 2 বছরের ফসল আমাদের। তো আশা করি ভবিষ্যতে আরো বড়ভাবে আপনাদেরকে সবাইকে একসাথে দেখাতে পারবো। আপনাদের সাথে স্পন্সর কি রকম যুক্ত হচ্ছে? আচ্ছা দেখেন, পুরো প্রোগ্রামটাই তো স্পন্সরদের উপর ডিপেন্ড করে। আমাদের স্পন্সররা সাথে আছে বলে কিন্তু আমরা প্রতি বছর একটার পর একটা ধামাকা দিতে পারছি। তো যতদিন পর্যন্ত স্পন্সররা আছেন, যতদিন পর্যন্ত তারা পৃষ্ঠপোষকতা করবেন আমাদেরকে, আমাদের ভালো জিনিসটাকে মানে দেশে এবং দেশের বাইরে দেখানোর চেষ্টা করবেন, সো অবশ্যই ততদিন পর্যন্ত এই ঢাকা ফ্যাশন ডে চলবে, বা আমরাও চলবো, আপনারাও চলবেন। একদম, এইটা নিয়ে আজকে আমার সারাদিন মিটিং ছিল সাকিব ভাইয়ের সাথে। সে যে র্যাম্পে যেটা পরে উঠবেন, স্টেজে যেটা পরে উঠবেন, সেটা ডিজাইন আমি করছি। আশা করি এই উইকের ভিতরেই করতে হবে, যেহেতু আমাদের সময় খুব কম আর মাত্র 10 দিন আছে। এর ভিতরে যতটা ভালো পারা যায় তার জন্য নতুন লুকে নতুনভাবে আপনারা একদম নতুন একটা সাকিব খানকে এবার ঢাকা ফ্যাশন ডেতে দেখবেন। সাকিব ভাই মানেই তো সব কিছু, তো অবভিয়াসলি সাকিব ভাই শো স্টপার হিসেবেই থাকবে। এই ব্যাপারে একটু বলি, কালকে সকালে আমি যখন বললাম যে সাকিব ভাই তো কনফার্ম করেছে মনে হয় শোতে সে আসবে, ও বললো যে যাও কি বলো, হ্যাঁ ও মনে করছে গেস্ট হিসেবে যাবে, তোমার র্যাম্পে হাঁটবে, ওটা সবার ফোনটা কেটে দেয়। মানে মনে করছে আমি 7 সকালে উঠেও সে দুষ্টামি করতেছে। এবার অনেকক্ষণ পরে ফোন দিয়ে বলে যে এখন আসলে কিছু কাজটা গুছানো হয়নি, কি করবো তাড়াতাড়ি এগুলো বলো, আজকে বসি, এইসব দুষ্টামি আমার সাথে করো না, আপনার শ্রীলঙ্কা যেটা বললাম সেটা তুমি ইমপ্লিমেন্ট করো, দেখে এটাই ঠিক। তো পরে দেখলাম যে সত্যি আজকে ফোন আসলো এবং আমার ডাক পড়লো সাকিব ভাইয়ের ওখানে যে মেজারমেন্ট এন্ড এভরিথিং লাগবে, সো ডাক। দেখুন, আপনারা যদি স্বপ্নবাজির কথা বলেন 2020 সালে, সেটা তো রাফির পাল্লায় পরে আমার অনেক কিছুই গেল, সেটা বলে এখন লাভ নাই। তো এখন আমি নতুনভাবে করছি ঢাকা, সেটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। সেটা যদি সুন্দরভাবে করতে পারি, সেটা শেষ করে দেন আমি আবার আপনাদের সাথে বসবো ওই আমার নতুন ছবিটা নিয়ে।